প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা বাড়িতেই আছো, ভালো আছো এবং সুস্থ অবস্থায় আছো। নড়াইল জেলার মাধ্যমিক পর্যায়ের অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ মিকাল আরাফাত, সহকারী শিক্ষক, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। এর আগে রসায়ন বিজ্ঞানের উপর পঞ্চম অধ্যায়ে আমরা কয়েকটি ক্লাস নিয়েছি। আজ আমরা এই রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের উপরে আরেকটি ক্লাস নেব। তাহলে আসো আমাদের আজকের পাঠ্য বিষয়টি কি দেখি। আমাদের আজকের পাঠ্য বিষয়টি হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম। প্রথমে আমরা জানি যে অষ্টক নিয়মটি কি। আমরা কি জানি যে প্রকৃতিতে যতগুলি মৌল আছে এই মৌলগুলি কি, যে তারা চায় যে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে। তাই নিষ্ক্রিয় অবস্থায় থাকার জন্য তাদের কি করণীয়? এই ক্ষেত্রে তারা কি করে, যে তাদের যে অতিরিক্ত ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো তারা কি ত্যাগ করে, গ্রহণ করে, অথবা সর্বশেষ শক্তি স্তরে যদি কোনো অযত্ন ইলেকট্রন থাকে এই ক্ষেত্রে তারা সেটি শেয়ার করে। শেয়ার করে তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস লাভ করে এবং তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে আমরা অষ্টক নিয়মটি এভাবে বলতে পারি, অণু গঠনকালে কোন মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন ও ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বা বিন্যাস, যাই বলো না কেন, কাঠামো লাভ করে। তাহলে আমরা কি দেখলাম, যে অণু গঠনকালে কোন মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন ও ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। যেমন সোডিয়াম, আমরা জানি কি যে সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকে? একটি, তাই তো। ক্লোরিন, আমরা জানি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস লাভ করার জন্য কি একটি ইলেকট্রন সে ত্যাগ করবে, এবং ক্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করার জন্য সেই একটি ইলেকট্রন সে গ্রহণ করবে। এবং গ্রহণ করার মাধ্যমে কি হচ্ছে দেখো, যে যদি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার সর্বস্তরে মোট ইলেকট্রন থাকছে কয়টি? 8টি। এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে আগে ছিল 7টি, আর আরেকটি অতিরিক্ত ইলেকট্রন তার যোগ হলে তখন তার যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি? 8টি। তাও যদি আমরা এটিকে আরো সহজভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে দেখো
দেখো তাহলে কি হচ্ছে যে সোডিয়াম তার যে একটি ইলেকট্রন সেই একটি ইলেকট্রন সে দিয়ে দিচ্ছে কাকে, ক্লোরিনকে। আর ক্লোরিন কি করছে যে সোডিয়ামের সে একটি ইলেকট্রন সে গ্রহণ করছে, গ্রহণ করার ফলে দেখো যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে আর কয়টি, সর্বশেষ শক্তি ইলেকট্রন আছে কয়টি দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টি। এবং ঠিক ওই একই ভাবে দেখো যে ক্লোরিনের সর্বশেষ শক্তি ইলেকট্রন আছে কয়টি, এখানে দেখো যে 8টি আছে। তাহলে এই যে নিয়মটি যে সর্বশেষ শক্তি স্তরের 8টি ইলেকট্রন, এইটিকেই বলে হচ্ছে তোমার অষ্টক নিয়ম। এইভাবে দুটি যে মৌল সেই দুটি মৌল কি ইলেকট্রন একজন কি গ্রহণ করেছে আর একজন ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করার মাধ্যমে তারা দুজনে মিলে একটি যৌগ গঠিত হয়েছে। এই যে যৌগটি যে গঠিত হয়েছে এটি কোন নিয়ম অনুসরণ করেছে, এটি হচ্ছে অষ্টক নিয়ম অনুসরণ করেছে। তাহলে অষ্টক নিয়মের আমরা আরো দেখব, আমরা আরো একটি উদাহরণ দেখি। যেমন কার্বন, আমরা জানি যে কার্বনের সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন থাকে, 4টি। সেক্ষেত্রে কি হয়েছে দেখো যে এই 4টি যে অযুগ্ম ইলেকট্রন ছিল তার সাথে আবার কি 4টি হাইড্রোজেন অযুগ্ম ইলেকট্রন তার সাথে যোগ হয়েছে। এই যোগ হয়ে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে এখন দেখো কয়টি ইলেকট্রন আছে, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন দেখো কয়টি, যে এখানে 2টি আছে, এখানে 2টি, এখানে 2টি, মোট তাহলে কয়টি হলো 8টি। তাহলে এই যে নিয়ম, এই নিয়মটা হচ্ছে অষ্টক নিয়ম। এবার আমরা দেখব কি যে 2 এর নিয়ম। বর্তমান পর্যায়ে 2 এর নিয়মটি বেশি অধিক উপযোগী এবং কি আধুনিকতর। তাহলে আমরা জানি যে প্রথমে আগে দেখি যে 2 এর নিয়মটি কি। কোন মৌলের অযুগ্ম ইলেকট্রন থাকলে কোন মৌলের অযুগ্ম ইলেকট্রন থাকলে অপর একটি মৌলের অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন যাকে বলে, মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কোন মৌলের অযুগ্ম ইলেকট্রন থাকলে অপর একটি মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে যুগ্ম হয় এবং বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হয়, এটি হচ্ছে 2 এর নিয়ম। তার মানে কি যে কোনো মৌলের যদি কোনো বেজোড় ইলেকট্রন থাকে তাহলে অপর একটি মৌলের যে বেজোড় ইলেকট্রন, এই বেজোড় ইলেকট্রনের সাথে এই মৌলটি কি করে যুক্ত হয়। যুক্ত হয় মানে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অথবা ভাগাভাগির মাধ্যমে। এই ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টি, 2টি। আমরা জানি যে 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে তার ভিতরে একটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, এবং হিলিয়ামের
পারমাণবিক সংখ্যা কত? 2। তাই এই জন্য এই নিয়মটি কে বলা হচ্ছে 2 এর নিয়ম, এবং পর্যায় সারণীর ক্ষেত্রে এই 2 এর নিয়মটি অধিক বেশি কার্যকর। কেন? দেখো, আমরা যে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পর্যায় সারণীর তোমার যে জোড়া যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনের জোড়া ইলেকট্রনগুলোই আছে তোমার হচ্ছে 2 এর নিয়ম। তারপর আমরা আরেকটা দেখি, নাইট্রোজেন। বা যদি আমরা এটাকে আরো ভেঙে লিখি, তাই তো? তাহলে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 3টি। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি, যে একটি ইলেকট্রনই থাকে। যদি আমরা এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে দেখো, অ্যামোনিয়া। তাহলে কি হয়েছে, যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 3টি অযৌগিক ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের একটি অযৌগিক ইলেকট্রন আছে। তাহলে নাইট্রোজেনের ওই যে অযৌগিক ইলেকট্রনের সাথে 3টি হাইড্রোজেন তার অযৌগিক ইলেকট্রন পরস্পরের সাথে ভাগাভাগির মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে তারা একটি বন্ধন তৈরি করেছে অথবা একটি যৌগ গঠন করেছে, যে যৌগটির নাম আছে অ্যামোনিয়া। এই ক্ষেত্রে দেখো যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কয়টি? 8টি। কিন্তু হাইড্রোজেন আছে কয়টি? 2টি। এই যে জোড়া যে ইলেকট্রন, এটি হচ্ছে তোমার 2 এর নিয়ম। কিন্তু নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে মোট আছে কয়টি? 8টি। এটি হচ্ছে 8 এর নিয়ম বা অষ্টক নিয়ম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2 এর নিয়ম এবং অষ্টক নিয়ম। আমরা আরো একটা যদি উদাহরণ দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। ফসফরাস, P6, PCl5, তাহলে ক্লোরিন আছে ফার্স্টে, তাহলে 3s1 3px1 3py1 3pz1 3dxy1 1 2 3 4 5। হ্যাঁ, ফসফরাস, ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো, যদি আমরা যদি ডায়াগ্রামটা যদি আঁকাই, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। দেখো, ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে মুক্ত ইলেকট্রন আছে কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি, তাই তো? এই যে 5টি আছে, এখানে 8টি আছে। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 5টি। এখন ক্লোরিনের কয়টি ইলেকট্রন প্রয়োজন? ক্লোরিনের প্রয়োজন হচ্ছে 1টি। ঠিক, আমরা আগের ক্লাসে আমরা দেখেছি, যদি আমরা এখানে যদি বক্স আকারে যদি আমরা দেখি, তাহলে এখানে ক্লোরিনের অযৌগিক ইলেকট্রন আছে কয়টি? 1টি। তাহলে ক্লোরিনের এই একটি অযৌগিক ইলেকট্রন ফসফরাসের এই 5টি অযৌগিক ইলেকট্রনের সাথে যুক্ত হবে। কয়টি ক্লোরিন যুক্ত হবে? 5টি ক্লোরিন যুক্ত হবে। যুক্ত হয়ে যে যৌগটি গঠিত হবে, সেই যৌগটির নাম আমরা জানি যে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখি ওইটা আমরা।
ক্লোরিনের ডায়াগ্রাম আমরা এর আগেও এঁকেছি, তোমরা তো দেখেছো। যদিও আমাদের একটু সময় লাগছে, কিন্তু এইভাবে বোঝার জন্য তোমাদের জন্য অনেক ভালো। এইভাবে দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো যে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তর মোট ইলেকট্রন আছে কয়টি? মোট ইলেকট্রন আছে কিন্তু 10টি। দেখো দুইটি 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 দুইটি, মোট কয়টি হলো? 10টি। তাহলে এই ক্ষেত্রে ফসফরাস কোন নিয়মটি অনুসরণ করেছে? 2 এর নিয়ম। কারণ এই যে অযৌগিক ইলেকট্রনগুলো তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে তারা কি হয়েছে? জোড়ো অবস্থায় হয়েছে এবং তারা নিকটস্থতে নিষ্ক্রিয় গ্যাস, এখানে নিকটস্থ নয়, তারা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো লাভ করেছে। এই জন্য একে বলা হচ্ছে 2 এর নিয়ম। আর ক্লোরিনে দেখো যে সর্বশেষ শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন হয়েছে? সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন হয়েছে 8টি। এটি হচ্ছে অষ্টকের নিয়ম। তাহলে এই যে এবং যে জোড়াগুলো যে আছে, জোড়াগুলো যে ইলেকট্রনগুলো আছে, এই সবই কিন্তু আছে কিন্তু তোমার 2 এর নিয়ম অনুসরণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে বিষয়টি সহজে বুঝতে পেরেছো। আশা করি যে তোমরা এই বিষয় সম্পর্কে বাড়িতে আরো বেশি চর্চা করবে এবং উদাহরণ দেখার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আবার নতুন ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।